এমন একটা মহাকাব্যের কথা যদি ভাবা যায়, যেখানে প্রধান নায়ক তার গর্ভবতী স্ত্রীকে গহীন বনে নির্বাসনে পাঠানোর অপরাধে রীতিমতো একটা উপজাতীয় আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন। হ্যাঁ, অথবা ধরুন এমন এক গল্প যেখানে মূল খলনায়ককে হত্যা করা তো দূরে থাক, উল্টে তাকে ভবিষ্যতের সর্বোচ্চ শিক্ষক হিসেবে মানা হচ্ছে। একদম। আর অবিশ্বাস্য মনে হলেও এগুলো কিন্তু কোনো আধুনিক অল্টারনেট ফিকশন নয়, এগুলো হলো রামায়ণেরই ভিন্ন ভিন্ন রূপ। ঠিক। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা মূলত এটাই উদ্ঘাটন করব যে প্রাচীন ভারতের একটা মহাকাব্য কিভাবে কেবল একটা গল্পে সীমাবদ্ধ না থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে সমগ্র এশিয়ার একটা সাংস্কৃতিক ডিএনএতে পরিণত হলো। বিষয়টা আসলেই খুব কৌতূহল উদ্দীপক। হ্যাঁ, আর বিষয়টা বোঝার জন্য রামায়ণকে একটা প্রাচীন ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের সাথে তুলনা করা যেতে পারে। মানে এটা এতটাই নমনীয় যে যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি এই বেস কোডটা ডাউনলোড করেছে, তারপর নিজেদের দর্শন বা প্রয়োজন মতো নতুন নতুন অ্যাপ বা ফিচারের মধ্যে যোগ করে নিয়েছে। কোথাও কোনো বাগ বা ত্রুটি মনে হলে তারা রীতিমতো প্যাচ তৈরি করে গল্পের গতিপথই বদলে দিয়েছে। এই ওপেন সোর্সের উপমাটা আসলে পুরো প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। কারণ রামায়ণের কথা উঠলে কেবল একটা ধুলো পড়া প্রাচীন পাণ্ডুলিপির কথা ভাবলে চলবে না। হিন্দু ঐতিহ্যে এটি মূলত ইতিহাস ধারার অন্তর্ভুক্ত, মানে অতীত ঘটনার বিবরণ। রাইট। কিন্তু এটা তো কেবল কে কবে রাজা ছিলেন বা কে কোথায় যুদ্ধ করেছেন তার কোনো শুষ্ক দলিল নয়। এর ছত্রে ছত্রে আসলে মানব জীবনের লক্ষ্য আর আদর্শ সম্পর্কের একটা চিরন্তন নির্দেশিকা লুকিয়ে আছে। আর হ্যাঁ, এই নির্দেশিকা কোনো স্থির পাথর নয়। সমাজ পরিবর্তনের সাথে সাথে এই অপারেটিং সিস্টেমও আপডেট হয়েছে, তাই তো? একদম তাই। একজন আদর্শ রাজা বা স্ত্রীর সংজ্ঞা 1000 বছর আগে যা ছিল 500 বছর পরে তা বদলে গেছে, আর সেই বদলের ছাপ সরাসরি এই মহাকাব্যের ওপর পড়েছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই বিচিত্র সব সংস্করণের অ্যাপ বা নতুন আপডেট নিয়ে কথা বলার আগে এই মহাকাব্যের বেস কোড বা মূল কাঠামোটা বোঝা বোধহয় সবচেয়ে জরুরি। হ্যাঁ, আদিকবি বাল্মীকির মূল রচনা থেকেই শুরু করা উচিত। উৎস থেকে জানা যায় রামায়ণ একটা প্রাচীন সংস্কৃত মহাকাব্য। এর বিশালত্ব কল্পনা করলে যে কারো মাথা ঘুরে যেতে পারে। মানে প্রায় 24,000 শ্লোক, আর এটি 7টি কাণ্ড বা অধ্যায়ে বিভক্ত। আর পণ্ডিতদের মতে এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম থেকে 4র্থ শতাব্দীর মধ্যে। এর শুরুর গল্পটাও কিন্তু ভীষণ আবেগের। হ্যাঁ, সেই বাল্মীকির গল্পটা, তাই না? ঠিক। বাল্মীকি একদিন নদীর তীরে ক্রোঞ্চ পাখির একটা যুগলকে দেখছিলেন। হঠাৎ এক শিকারীর তীরে একটা পাখি বিদ্ধ হয়ে মারা যায়, আর সঙ্গী পাখির মৃত্যুতে শোকার্থ বাল্মীকির মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে এক নতুন ছন্দে যে বাক্য বেরিয়ে আসে তাই হলো প্রথম শ্লোক। মানে শোক থেকে জন্ম নিল শ্লোক। হ্যাঁ, আর সেখান থেকেই শুরু হলো রামায়ণ। কিন্তু এখানে একটু থামতে হচ্ছে। এত বড় একটা মহাকাব্য যা হাজার হাজার বছর ধরে টিকে আছে, সেটিকে কি সত্যি একজন মাত্র কবির লেখা বলে ধরে নেওয়া যায়? মানে এত বিশাল কাঠামোর মধ্যে সবকিছু একজন মানুষের মস্তিষ্ক প্রসূত হওয়াটা কি লজিক্যালি সম্ভব? আসলে হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। গভীর একটা সংশয়ের জায়গা আছে এখানে, আর পণ্ডিতরাও ঠিক এই প্রশ্নটিই তুলেছেন। টেক্সচুয়াল বা পাঠ্য বিশ্লেষণ থেকে গবেষকরা মনে করেন যে বাল্মীকির লেখা মূল রামায়ণের প্রথম কাণ্ড মানে বালকাণ্ড এবং শেষ কাণ্ড অর্থাৎ উত্তরকাণ্ড আসলে মূল রচনার অংশ নয়। ও আচ্ছা, মানে এগুলো পরে যোগ করা হয়েছে। হ্যাঁ, আর এর পেছনের কারণটা মূলত ভাষাগত অসঙ্গতি নয়, বরং চরিত্রের মনস্তাত্ত্বিক অসঙ্গতি। যেমন উত্তরকাণ্ডে দেখা যায় সীতাকে সমাজ এবং প্রজাদের সমালোচনার মুখে পড়ে রাম নির্বাসনে পাঠাচ্ছেন, কিংবা ধরুন সম্ভক নামের এক তপস্বীকে বধ করছেন। যা রামের সেই ধর্মাত্মা ইমেজের সাথে একেবারেই যায় না। একদম ঠিক। রামের যে ন্যায়পরায়ণ আদর্শ ইমেজ পুরো মহাকাব্যে তিল তিল করে গড়ে তোলা হয়েছে, তার সাথে এই কাজগুলো সরাসরি সাংঘর্ষিক। সমাজ যখন ধীরে ধীরে জটিল হয়েছে, রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন বদলেছে, তখন সেই নূতন আদর্শ বা রাজকীয় কঠোরতার ধারণাগুলো মূল গল্পের ভেতর প্যাচ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে মহাকাব্যের শুরু এবং শেষের অংশটি অনেকটা পরবর্তীকালের ডেভেলপারদের যুক্ত করা আপডেট। হ্যাঁ, ঠিক সেভাবেই ভাবা যেতে পারে। তাহলে মূল কল্প বা অপরিবর্তিত কোর কোডের দিকেই ফোকাস করা যাক।
রামের ১৪ বছরের বনবাস এবং লঙ্কার মহাযুদ্ধ এই অংশটিই তো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে। হ্যাঁ, অযোধ্যা কাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত গল্পটা পড়তে পড়তে উত্তেজনায় ভরপুর। রাজা দশরথ যখন রামকে সিংহাসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন কৈকেয়ী মন্থরার প্ররোচনায় দশরথের কাছে দুটো বর চেয়ে বসেন। ভরত হবেন রাজা আর রাম যাবেন ১৪ বছরের জন্য বনবাসে। রাম কিন্তু বিনা বাত্যব্যয়ে সবকিছু ছেড়ে বনে চলে যান। সাথে যান স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ। অন্যদিকে দশরথ শোকে মারা যান এবং ভরত সিংহাসনে দোস্তে সরাসরি অস্বীকৃতি জানান। এই ঘটনাগুলোকে শুধু গল্পের মোড় হিসেবে দেখলে চলবে না, বরং এগুলো হলো চরম নৈতিক দ্বন্দ্ব। এই নৈতিক দ্বন্দ্বই হল রামায়ণের আসল চালিকা শক্তি। অরণ্যকাণ্ডে যখন রাবণের বোন শূর্পণখা রাম ও লক্ষ্মণকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে সীতাকে আক্রমণ করতে যায়, তখন লক্ষ্মণ তার নাক কেটে দেন। আর এই একটা ঘটনাই পুরো মহাকাব্যের গতিপথ পাল্টে দেয়। ঠিক প্রতিশোধের নেশায় রাবণ ছদ্মবেশ ধারণ করেন। রাক্ষস মারীচ একটা মায়াবী স্বর্ণ মৃগের রূপ ধরে রাম ও লক্ষ্মণকে দূরে সরিয়ে নেয়, আর সেই সুযোগে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। আর এই সীতাকে খোঁজার যাত্রাতেই তো কিষ্কিন্ধাকাণ্ডে বানর সেনাপতি সুগ্রীব এবং রামের সবচেয়ে বড় ভক্ত হনুমানের সাথে পরিচয় ঘটে। হ্যাঁ, ঠিক এখানেই সেই বিখ্যাত যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডের শুরু। মানে রাম সেতু নির্মাণ করে লঙ্কায় এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে মেঘনাদের অস্ত্রে লক্ষ্মণ মারাত্মকভাবে আহত হলে হনুমানকে পাঠানো হয় হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনতে। হ্যাঁ, সেই বিখ্যাত অংশটা। এই ঘটনাটা বেশ চমকপ্রদ। হনুমান সেই ওষুধ চিনতে না পেরে আস্ত গন্ধমাদন পর্বতটাই তুলে নিয়ে আসেন। মানে বিষয়টা অনেকটা এমন যে ডাক্তার কোনো জীবনদায়ী ওষুধ লিখে দিয়েছেন, কিন্তু প্রেসক্রিপশন বুঝতে না পেরে রোগীকে বাঁচানোর মরিয়া চেষ্টায় আস্ত ফার্মেসির বিল্ডিংটাই উপরে নিয়ে আসা হলো। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে এটি শুনতে মজার লাগলেও এটি আসলে প্রশ্নহীন ভক্তির এক চূড়ান্ত দৃষ্টান্ত। তা তো বটেই। আর সেই ভক্তির জায়গা থেকেই যদি সুন্দরকাণ্ডের দিকে তাকানো যায়, তবে সেখানে আরও একটা গভীর দর্শন পাওয়া যায়। সুন্দরকাণ্ডকে বলা হয় রামায়ণের হৃদয়। হনুমান বিশাল সমুদ্র লাফ দিয়ে পার হয়ে লঙ্কায় পৌঁছান। সেখানে অশোকবনে সীতাকে খুঁজে পেয়ে তিনি প্রস্তাব দেন যে তিনি চাইলে সীতাকে পিঠে করে এখনই রামের কাছে নিয়ে যেতে পারেন। কিন্তু সীতা হনুমানের সাহায্য নিতে অস্বীকৃতি জানান, তাই না? হ্যাঁ, তিনি বলেন রাবণ যখন রামের অনুপস্থিতিতে তাকে হরণ করে এনেছে, তখন হনুমান যদি এখন তাকে চুরি করে নিয়ে যান, তাহলে রামের বীরত্বের কোনো মহিমা থাকবে না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এটি কেবল একটা উদ্ধার অভিযান ছিল না। এই জায়গাটিতে এসে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে, সীতা কেন এমনটা করবেন? তিনি তো বন্দী অবস্থায় চরম কষ্ট ভোগ করছেন। চোখের সামনে উদ্ধারের রাস্তা খোলা থাকতেও কেন তিনি তা প্রত্যাখ্যান করলেন? এর উত্তর লুকিয়ে আছে ধর্ম এবং মহাজাগতিক ভারসাম্যের ধারণার মধ্যে। সীতার কাছে এটি ছিল অপহৃত সম্মান পুনরুদ্ধারের লড়াই। রামকে সশরীরে এসে সম্মুখ সমরে রাবণকে পরাজিত করে প্রমাণ করতে হবে যে অন্যায় কখনোই পার পায় না। ও আচ্ছা, মানে চোরের মতো পালিয়ে গেলে হয়তো প্রাণ বাঁচবে, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। শেষ পর্যন্ত রাম রাবণকে বধ করে, সীতাকে উদ্ধার করেন এবং ১৪ বছর পর অযোধ্যায় ফিরে আসেন, যাকে কেন্দ্র করে দীপাবলি উৎসবের প্রচলন হয়। কর্তব্যের প্রতি অবিচল থাকার এই যে কঠোর মাপকাঠি, এটি তৎকালীন ভারতীয় সমাজের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় টুইস্ট। কর্তব্যের এই মাপকাঠি কি সব সমাজ বা সংস্কৃতিতে একেবারেই নয়। আর ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মূল গল্পটি যখন ভারতের অন্যান্য ধর্ম, সম্প্রদায় ও সংস্কৃতির হাতে পৌঁছায়, তখন তারা এই ওপেন সোর্স কোডটিকে সম্পূর্ণ নিজেদের মতো করে ঢেলে সাজায়। হ্যাঁ, এই রূপান্তরের বৈচিত্র্য যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। যেমন ধরুন বৌদ্ধ সংস্করণের কথা, দশরথ জাতক, রাইট? হ্যাঁ, দশরথ জাতক অনুযায়ী রাম এবং সীতা হলেন আপন ভাই বোন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গল্পে কোনো রাবণ নেই, এমনকি সীতা হরণের কোনো ঘটনাই নেই।
রাজা দশরথ তার সন্তানদের কৈকেয়ীর হাত থেকে বাঁচাতে 12 বছরের জন্য হিমালয়ে নির্বাসনে পাঠান। বাপরে! আর দশরথের মৃত্যুর পর সীতা ও লক্ষ্মণ ফিরে এলেও রাম পিতার আদেশের সম্মানার্থে আরও 2 বছর বনে থেকে যান। ঠিক। আর এই পরিবর্তনটি কিন্তু খামখেয়ালি নয়, এর পেছনের কারণটা অনেক গভীর। বৌদ্ধ দর্শনে বাহ্যিক শত্রুর সাথে যুদ্ধ করার চেয়ে নিজের ভেতরের মোহ এবং আসক্তিকে জয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বৌদ্ধ রামায়ণের রাম কোনো যোদ্ধা নন? না, তিনি হলেন একজন নির্লিপ্ত এবং স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী। পিতার মৃত্যু সংবাদ শুনেও তিনি এতটুকু শোক প্রকাশ করেন না, কারণ তিনি জানেন পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। যুদ্ধ, রক্তপাত বা সীতাহরণের মতো নাটকীয়তা বৌদ্ধ অহিংস দর্শনের সাথে মেলে না, তাই তারা সেই অংশগুলো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তার মানে তারা তাদের দর্শনের সাথে না মেলায় পুরো ক্লাইম্যাক্সটাই ডিলিট করে দিয়েছে। শুধু বৌদ্ধ সংস্করণ নয়, জৈন সংস্করণেও এই রূপান্তর প্রভাবেভাবে চোখে পড়ে। বিমল সুরি রচিত জৈন রামায়ণে রামকে দেখানো হয়েছে সম্পূর্ণ অহিংস হিসাবে। হ্যাঁ, কারণ জৈন ধর্মের মূল ভিত্তি যেহেতু অহিংসা, তাই তাদের নায়ক রাম কখনো কাউকে হত্যা করতে পারেন না। কিন্তু রাম যদি রাবণকে নাই মারেন, তাহলে মহাকাব্যের শেষে কি ঘটে? উত্তর হলো লক্ষ্মণ। লক্ষ্মণ এখানে রাবণকে বধ করেন। আর রাবণ এখানে কোনো সাধারণ খলনায়ক নন। একদমই না। জৈন বিশ্বাস অনুযায়ী রাবণ নরকে গেলেও ভবিষ্যতে তিনি তীর্থঙ্কর বা সর্বোচ্চ শিক্ষক হিসাবে পুনর্জন্ম লাভ করবেন। রাম নিজেও শেষ পর্যন্ত রাজ্য ত্যাগ করে জৈন সন্ন্যাসী হন এবং মোক্ষ লাভ করেন। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে জৈনদের এই পুনর্লিখনের মেকানিজমটা বুঝতে তাদের কর্ম বা কার্মার ধারণাটি বুঝতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলা যায় কি? রাম হলেন তাদের কাছে আত্মিক উন্নতির সর্বোচ্চ শিখরে থাকা একজন মানুষ। তিনি যদি রাবণকে হত্যা করেন, তবে সেই হত্যার পাপ বা খারাপ কর্ম তাকে মোক্ষ লাভ থেকে বঞ্চিত করবে। তাই খলনায়ককে হত্যার মতো নোংরা কাজটি লক্ষ্মণকে দিয়ে করানো হয়, যাতে লক্ষ্মণ কর্মফল ভোগ করেন এবং রামের আত্মা নিষ্কলুষ থাকে। এই কারণেই রাবণ চরিত্রটিকেও তারা সম্পূর্ণ কালো হিসেবে না দেখিয়ে অনেক মানবিক করে তুলেছে, যে নিজের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে দেবতা হতে পারবে। এটি আসলে গল্প বলার আড়ালে জৈন ধর্মানুশীলনেরই একটা সরাসরি পাঠ। নিরপেক্ষভাবে দেখলে কোনো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকেই ছোট বা বড় করে দেখার উপায় নেই। হ্যাঁ, তা তো বটে। এই দার্শনিক পরিবর্তনের পর এবার আসা যাক একেবারে একটা ভিন্ন মাত্রার রূপান্তরে। কেরালার আধিয়া উপজাতির মধ্যে একটা প্রচলিত মৌখিক গল্প আছে। তাদের গল্পে সীতা হলেন তাদেরই উপজাতির একজন নারী। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই গল্পে স্বয়ং রাম, লক্ষ্মণ ও হনুমানকে রীতিমতো গাছে বেঁধে উপজাতীয় আদালতে বিচারের মুখোমুখি করা হয়। হ্যাঁ, কারণ রাম তার গর্ভবতী স্ত্রী সীতাকে গহীন জঙ্গলে নির্বাসন দিয়ে স্বামীর দায়িত্ব চরমভাবে অবহেলা করেছিলেন। উপজাতির দেবতারা রামকে জেরা করেন এবং শেষ পর্যন্ত রাম নিজের ভুল স্বীকার করে সীতা ও তার সন্তানদের ফিরিয়ে নেন। এখানে প্রশ্ন আসা স্বাভাবিক যে মূল ঘটনা এতটা বদলে গেল কিভাবে? হ্যাঁ, মানে যেখানে রামকে কাঠঘোড়ায় দাঁড়াতে হচ্ছে, একে কি আর আদৌ একই গল্প বলা যায়? অবশ্যই বলা যায়, কিন্তু ভিন্ন একটা লেন্স থেকে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী বা উপজাতিরা সবসময়ই মূলধারার সমাজের ক্ষমতা এবং নিয়মকানুনকে প্রশ্নের মুখে ফেলে। আদিয়া উপজাতির কাছে একজন রাজার দায়িত্বের চেয়ে একটা পরিবারের প্রতি, বিশেষ করে একজন নারীর প্রতি স্বামীর দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম। তাদের সমাজে একজন গর্ভবতী স্ত্রীকে একা জঙ্গলে ফেলে আসা কোনো রাজধর্ম হতে পারে না। এটি চরম অপরাধ। তাই তারা তাদের সংস্কৃতির আদালতে রামকে দাঁড় করিয়েছে। এই সংস্করণটি প্রমাণ করে যে রামায়ণ একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বন্দী নেই। এটি একটা আয়না, তাই তো? যে সমাজে এটি প্রবেশ করে, সেই সমাজের নৈতিকতা এবং বিশ্বাসই এই আয়নায় প্রতিফলিত হয়। ঠিক তাই। ভারতের ভেতরের এই বৈচিত্র্য থেকেই বোঝা যায় এই মহাকাব্য কতটা নমনীয়। কিন্তু এই গল্প যখন সমুদ্র পেরিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছায়, তখন এর রূপান্তর আরও বিশালাকার ধারণ করে। ইন্দোনেশিয়ার দিকে তাকালে দেখা যায়
সেখানকার জাপানিজ কাকাউইন রামায়ণে সেমার নামের এক স্থানীয় পাহারাদার দেবতা এবং তার বিদূষক বা ক্লাউন সন্তানদের চরিত্র যোগ করা হয়েছে। আর মজার ব্যাপার হলো এই চরিত্রগুলোর মূল সংস্কৃত মহাকাব্যে কোনো অস্তিত্বই নেই। এক্স্যাক্টলি। আবার বালিতে কেচাক নামের এক অসাধারণ ফায়ার ড্যান্স বা অগ্নিনৃত্যের মাধ্যমে হনুমান কর্তৃক লঙ্কা দহনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়। এটি রীতিমতো তাদের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এর পেছনের মেকানিজমটি হল লোকজ সংস্কৃতির সাথে বহিরাগত মিথের এক অসাধারণ সংমিশ্রণ। জাভাতে হিন্দু ধর্ম পৌঁছানোর অনেক আগে থেকেই সেখানে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদের চর্চা ছিল। সেমার হল তাদের সেই প্রাচীন বিশ্বাসেরই একজন অভিভাবক আত্মা। ও, বুঝতে পেরেছি। যখন রামায়ণ সেখানে গেল তখন তারা তাদের নিজস্ব আত্মাকে রামায়ণের গল্পের ভেতর ঢুকিয়ে দিয়ে বিষয়টিকে একদম নিজেদের করে নিল। হ্যাঁ, আর বালির ফায়ার ড্যান্স তো কেবল একটা নাচ নয়, এটি এক ধরনের হিপনটিক ট্রান্স বা ঘোরের মধ্যে দিয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশের মাধ্যম। তারা রামায়ণের গল্পকে তাদের নিজস্ব আধ্যাত্মিক চর্চার একটা হাতিয়ারে পরিণত করেছে। থাইল্যান্ডের দিকে তাকালেও বেশ অবাক হতে হয়। তাদের জাতীয় মহাকাব্য রামাকিয়ানে সীতা হলেন স্বয়ং রাবণের কন্যা। জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে বলা হয় যে সীতা রাবণের মৃত্যুর কারণ হবে, তাই রাবণ তাকে জলে ভাসিয়ে দেন। পরে রাজা জনক তাকে উদ্ধার করেন। এর চেয়েও বড় পরিবর্তন দেখা যায় হনুমান চরিত্রে। মূল রামায়ণে হনুমান ব্রহ্মচারী এবং চূড়ান্ত ভক্ত, কিন্তু থাই সংস্করণে হনুমান চরিত্রটি অনেক বেশি কামুক বা বলা যায় রোম্যান্টিক হিসেবে চিত্রিত। ফিলিপাইনে আবার মারনাও সম্প্রদায়ের মহাকাব্য মহারাদিয়া লাওয়ানাতে বানর রাজাকে দেবতাদের বরে অমরত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানে মূল প্রশ্নটি হল, ইন্দোনেশিয়া বা ফিলিপাইনের মতো অঞ্চলে যেখানে ভিন্ন ধর্মের মানুষের বসবাস বা ইসলামিক সংস্কৃতির বিশাল প্রভাব রয়েছে, সেখানে হিন্দু দেবতাকেন্দ্রিক একটা গল্প কিভাবে এতটা জনপ্রিয় হলো? এই প্রশ্নের উত্তরটি রামায়ণের সার্বজনীন শক্তির সবচেয়ে বড় প্রমাণ। এ দেশগুলোতে রামায়ণ কেবল একটা ধর্মীয় গ্রন্থ হিসেবে প্রবেশ করেনি, এটি প্রবেশ করেছে নৈতিকতা, শৈল্পিক প্রকাশ এবং বিনোদনের এক অসাধারণ ভাষা হিসেবে। মানে শ্যাডো পাপেট বা ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে, রাইট? হ্যাঁ, জাভাতে শ্যাডো পাপেটের মাধ্যমে যখন রামায়ণ দেখানো হয় তখন সাধারণ দর্শকরা সেখানে হিন্দু দেবতা দেখেন না, তারা দেখেন ভালো বনাম মন্দের এক চিরন্তন লড়াই। মালয়েশিয়ার হিকায়ত সেরি রামাতে যেমন হিন্দু পুরাণের পাশাপাশি ইসলামিক মিথোলজির উপাদানও যুক্ত হয়েছে, অর্থাৎ ধর্ম বা ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে এটি একটা সার্বজনীন উপাখ্যান হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই দীর্ঘ যাত্রার পর বিষয়টি পরিষ্কার হয় যে কিভাবে 24,000 শ্লোকের একটা প্রাচীন সংস্কৃত কবিতা সীমানা ছাড়িয়ে এমন এক সার্বজনীন গল্পে পরিণত হল। একটা নিরীহ পাখির মৃত্যুতে তৈরি হওয়া শোক থেকে যে গল্পের জন্ম, তা ধীরে ধীরে লঙ্কার মহাযুদ্ধের রূপ নিয়েছে। আর সেই একই গল্প আবার কেরালার উপজাতীয় আদালতে স্বামীর দায়িত্বের প্রশ্ন তুলেছে। হ্যাঁ, জাভার প্যাপেট শোতে নৈতিকতার পাঠ দিয়েছে এবং বালির কেচাক ফায়ার ড্যান্সে এক সম্মোহনী চাক্ষুষ জাদুতে পরিণত হয়েছে। এই বিস্তারিত বিশ্লেষণ থেকে শ্রোতাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় দিকটি উঠে আসে তা হলো একটা সত্যিকারের কালজয়ী গল্প কখনো কঠোর নিয়মের ফ্রেমে বন্দী থাকে না। একেবারেই না। এটি নদীর জলের মতো, যেখান দিয়ে বয়ে যায় সেখানকার মাটির গন্ধ আর রূপ শুষে নেয়। এটি সকল মানুষকে এতে অংশগ্রহণের এবং নিজস্ব সংস্কৃতির রং মেশানোর অবাধ সুযোগ দেয়। এ যে অত্যন্ত চমৎকার একটা উপসংহার। আর এই আলোচনা শেষ করার আগে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা যেতে পারে, যা হয়তো এই পুরো মহাকাব্যটিকে নতুন করে ভাবতে বাধ্য করবে। একবার ভেবে দেখা যেতে পারে, রামায়ণ শব্দটির আক্ষরিক অর্থ হল রামের যাত্রা, কিন্তু এই হাজার হাজার সংস্করণের দিকে তাকালে কি দেখা যায়? কি দেখা যায়? অদ্ভুত রামায়ণে দেখা যায় সীতা মূল ভূমিকায় অবতীর্ণ হয়ে মহাকালী রূপ ধারণ করে রাবণের চেয়েও শক্তিশালী এক রাক্ষসকে বধ করছেন। আবার গণ্ড উপজাতির গণ্ড রামায়ণীতে রাম নয় বরং লক্ষ্মণই হলেন প্রধান চরিত্র, যিনি বধূ খুঁজছেন। এই বৈচিত্র্যগুলো কি এটা প্রমাণ করে না যে এই যাত্রাটি আসলে কেবল রামের নয়? ওয়াও, সত্যি তো! এটি মূলত গল্পটির নিজেরই একটা যাত্রা, একটা জীবন্ত সত্তার মতো। এই গল্প মানব কল্পনার বুক চিরে হাজার হাজার বছর ধরে এগিয়ে চলেছে।
এবং যুগ যুগ ধরে এটি নিজেকে ভেঙেছে, নতুন করে গড়েছে। একটু ভাবলে অবাক হতে হয়, আজকের দিনে এই আধুনিক সময়ে আমাদের অজান্তেই আর কোন কোন প্রাচীন গল্প আমাদের চিন্তাধারা, আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের মূল্যবোধকে এভাবেই নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে।